মুভির নাম সুন্দরী। এই ছেলেটি গ্রামে এসে গ্রামের এক সাদাসিধা এক সুন্দরী মেয়েকে এক পলক দেখে তাকে ভালোবেসে ফেলে। তাকে পাওয়ার নেশায় ছেলেটি কোনো মতে মেয়েটিকে বিয়ে করে তাকে শহরে নিয়ে আসে। কিন্তু কি এমন সমস্যা হলো যে ছেলেটি মেয়েটিকে এত ভালোবাসার পরও ছেলেটি কেন মেয়েটিকে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করতে বাধ্য করে? তাহলে চলুন পুরো মুভিটা দেখে এই মুভির ঘটনাটা জেনে আসি। এই ছেলেটির নাম হলো প্রভু। শহর থেকে গ্রামে তার সব বন্ধুরা মিলে এখানে এসেছে এই সুষমা নামক তার এক বান্ধবীর বিয়েতে। আর এই বান্ধবীর বাবা হলো প্রভু সেই আঙ্কেল যেই আঙ্কেল প্রভুকে ছোটবেলা থেকে বড় করেছে। তাই আঙ্কেলের কথা রাখতে শহর থেকে গ্রামে এসেছে প্রভু। প্রভু সফটওয়্যার কোম্পানিতে জব করে। সেই সময় তার সব বন্ধুরা বলে, কী রে প্রভু, সবাই তো পরপর বিয়ে করে নিল, তুই কবে বিয়ে করবি? প্রভু বলে, আমার টাইপের মেয়ে এখনো আমি খুঁজে পাইনি। যেই দিন আমি আমার টাইপের মেয়েকে খুঁজে পাবো সেই দিন মেয়েটি বিয়ে করেছে কি করেনি, তার বর্তমান ভবিষ্যৎ কি, কোনো কিছু না জেনে মেয়েটিকে জলদি বিয়ে করে ফেলবো। তার বন্ধুরা বলে, তুই যেমনভাবে মেয়ে খুঁজছিস এ জন্মে আর তোর বিয়ে হবে না। প্রভু বলে, আচ্ছা, বিয়ে হয় কি না হয় পরে দেখা যাবে। এরপর সবাই বাড়ির ভিতরে আসে। এর কিছুক্ষণ পর প্রভু নিজের মুড চেঞ্জ করতে ছাদে যাবে। তখন সুষমা বলে, কী রে প্রভু, কোথায় যাচ্ছিস? প্রভু বলে, ছাদে। সুষমা বলে, তুই ওপরে ওই সব খেতে যাচ্ছিস তাই না? প্রভু বলে, যদি জানিস তাহলে জিজ্ঞাসা করা কি দরকার আছে? এরপর প্রভু ছাদের উপরে উঠে মুড চেঞ্জ করার জন্য কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে কাগজ টানছে, কিন্তু এতেও তার মুড চেঞ্জ হচ্ছে না। তাই প্রভু বিরক্ত হয়ে ছাদ থেকে নিচে নেমে আসবে। আর সেই সময় প্রভু এই মেয়েটিকে দেখতে পায়। মেয়েটিকে প্রভু এক পলক দেখে হাঁ করে তাকিয়ে থাকে। প্রভু এতদিন যার জন্য অপেক্ষা করেছে তাকে আজ নিজের চোখে দেখে প্রভু তো পুরো পাগল হয়ে সেই ছাদেই লাফাতে থাকে। আর দেরি না করে পট করে ছাদ থেকে নিচে নেমে সুষমাকে নিয়ে ওই মেয়েটির বাড়িতে যাবে। তখন সুষমা বলে, আরে আরে থাম থাম, আগে বল আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? প্রভু বলে, তুই এই বাড়ির লোকদেরকে জানিস? সুষমা বলে, হ্যাঁ, এটা গ্রাম, আমরা সবাই সবাইকে জানি। তখন প্রভু বলে, তাহলে চুপচাপ থাক, আয় আমার সঙ্গে। এরপর প্রভু বাড়ির ভিতরে গিয়ে উকি মেরে ওই মেয়েটিকে খুঁজতে থাকে। তখন ওই বাড়ি থেকে বেরিয়ে আসে এই কাকু, অর্থাৎ ওই মেয়েটির বাবা বেরিয়ে আসে আর সুষমাকে বলে, কি হয়েছে মা, তুমি এখন এইখানে? সুষমা এই পরিস্থিতি সামলাতে বলে, কাকু, আমার তো আগামীকাল বিয়ে, তাই আপনাদেরকে নিমন্ত্রণ করতে এসেছি। প্রভু বলে, আঙ্কেল, একটা কল আসছে, ঠিক মতন সিগন্যাল পাচ্ছি না, আপনাদের ছাদে একটু যেতে পারি? এই কাকু বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যাও। প্রভু ফোনটা কানে নিয়ে নাটক করতে করতে এখান থেকে বেরিয়ে ছাদে গিয়ে প্রথমে ওই মেয়েটিকে খুঁজতে থাকে, কিন্তু মেয়েটিকে এপাশ সেপাশ চারপাশে খুঁজেও কোথাও দেখতে পায় না। এরপর প্রভু মন খারাপ করে ছাদ থেকে নিচে নেমে আসে আর ভাবে, আমি কি ওই সময় ভুল দেখলাম? এরপর প্রভু ফিরে এলে এই কাকু বলে, কি বেটা, ওপরে নেটওয়ার্ক পেলে? প্রভু বলে, হ্যাঁ আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, আপনাদের ছাদে কি জামা কাপড় মেলানো আছে? ওখান থেকে কয়েকটা জামা কাপড় নিচে পড়ে গেছে। মেন কথা হলো যে প্রভু ইচ্ছা করে কয়েকটা জামা কাপড় টেনে ফেলে দিয়ে এসেছে। এরপর কাকু প্রভুর কাছ থেকে কথা শুনে সুন্দরী বলে তার মেয়েকে ডাকতে থাকে। বাবার ডাক শুনে সুন্দরী বাইরে বেরিয়ে আসে। আর হ্যাঁ, এই হলো সেই ছাদের সুন্দরী। প্রভু তাহলে ভুল কিছু দেখেনি। মেয়েটিকে যেমন দেখতে সুন্দরী, তার নামটাও সুন্দরী। সুন্দরীকে তার বাবা বলে, তুই ওপরে জামা কাপড় মিলেছিলিস, কয়েকটা জামা কাপড় নিচে পড়ে গেছে, জামা ছাদে গিয়ে ওইগুলো তুলে দিয়ে আয়। এদিকে প্রভু সুন্দরীকে দেখে হ্যাবলার মতন তাকিয়ে থাকে। এরপর এই কাকুকে বলে, এ কি আপনার মেয়ে? এই কাকু বলে, হ্যাঁ। প্রভু বলে, অনেক সুন্দর। এই কাকুর সামনে এ কথা বলে ঘাবড়ে গিয়ে বলে, আপনার মেয়ে অনেক সংস্কারী। এই বলে এখান থেকে কেটে পড়ে। প্রভু সুন্দরীকে এক পলক দেখেই তার প্রেমে পড়ে যায়। সিদ্ধান্ত করে ফেলে, বিয়ে যদি করে এই সুন্দরীকেই করবে। রাত্রিবেলা তার সব বন্ধুরা মিলে এমনভাবে কিছুটা সময় কাটায়। এদের মধ্যে প্রভু একটু বেশি নেশা করে ফেলে, এতটা মাতাল হয়ে যায় যে প্রভু তার বান্ধবীদেরকেই সুন্দরী ভাবতে থাকে।
তাই তার সব বন্ধুরা প্রভুর অতিরিক্ত নেশা হয়ে গেছে দেখে প্রভুকে এখানে একা রেখেই তারা এখান থেকে চলে যায়। সকাল হলে ওই সুন্দরী মেয়েটি এসে প্রভুকে ডেকে বলে, আপনাকে ওনারা বিয়ের মণ্ডপে ডাকছে। এবার প্রভু তো ঘুমের ঘোরে সুন্দরীর কথা ভাবতে ভাবতে চোখ খুলে সামনে সুন্দরীকে দেখে খাট থেকে উঠে এটা স্বপ্ন মনে করে সুন্দরীকে কিস করে দেয়। সুন্দরী এমন বাজে পরিস্থিতিতে পড়ে প্রভুকে কষিয়ে একটা থাপ্পড় মারে। তখন প্রভু বলে, এটা স্বপ্ন নয়। ব্যাস, এরপর মিটিং বসে। প্রভু ছেলেটি যে এমন ঘটনা ঘটিয়ে ফেলেছে সুন্দরী এসে তার বাবাকে সব বলে দেয়। সুন্দরীর বাবা তখন প্রভুর আঙ্কেলকে বলে, এটা কেমন অসভ্যতামি, মানছি আমার মেয়ে ওকে চড় মেরেছে, কিন্তু ও কি করেছে আমার মেয়ের সাথে? প্রভুর আঙ্কেল বলে, বুঝতে পেরেছি ও এটা বড় ভুল করেছে, কিন্তু ছেলেটি তো পালিয়ে যায়নি, ও তোমার মেয়েকেই বিয়ে করতে চায়। বাবা মা কেউ নেই, সফটওয়্যার কোম্পানিতে জব করে, মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, তোমার মেয়ের কোনো সমস্যা হবে না। সুন্দরী বলে, বাবা ছেলেটি নেশা করে। এমন কথা প্রভু শুনে চেয়ার থেকে উঠে চিৎকার করে বলে, সুন্দরী আমাকে বিয়ে করলে বিয়ের পরে সব কিছু আমি ছেড়ে দেব। সুন্দরীর বাবা বলে, এ হলো আমার একমাত্র মেয়ে, আমার মেয়ের বিয়ে আমি ধুমধাম করে করার ইচ্ছা ছিল, কিন্তু এখন এত কম সময়ে এত আয়োজন করা আমার পক্ষে সম্ভব না। প্রভুর আঙ্কেল বলে, সব ব্যবস্থা এখন হয়ে যাবে। এরপর সুন্দরীর বাবা প্রভুর সঙ্গে সুন্দরীর বিয়ে দিতে রাজি হয়। সুন্দরীও না করতে পারে না, কারণ এত ঘটনা ঘটে গেছে যে তার সাথে, তাই সে বিয়েতে রাজি হয়। রাত্রি হলে একই মণ্ডপে 2 জোড়ার বিয়ের আয়োজন করা হয়। সব নিয়ম মেনে প্রভু আর সুন্দরীর বিয়ে হয়। বিয়ের শেষে প্রভু এই রাত্রিবেলায় সুন্দরীকে নিয়ে চলে যাবে, তাই সুন্দরী বাড়ির সবাইকে না চাওয়ার সত্ত্বেও বিদায় জানিয়ে প্রভুর সঙ্গে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সিনাসে শহরে। প্রভু তার ফ্ল্যাটে এসে ঘরের লাইট জ্বালালে সুন্দরী বলে, এটা আপনার বাড়ি? অনেক বড়। প্রভু বলে, হ্যাঁ এটা আমার বাড়ি, কিন্তু আজ থেকে এটা আমাদের বাড়ি। যাও এখন তুমি ফ্রেশ হয়ে নাও, আমিও ফ্রেশ হতে যাচ্ছি। আজ প্রভু আর সুন্দরীর বাসর রাত। সুন্দরী ফ্রেশ হয়ে এসে নার্ভাস হয়ে বেডরুমে বসেছে। প্রভু ঘরে আসে, এরপর সুন্দরীর পাশে এসে বসে। বাসর শুরু করার জন্য সুন্দরী গায়ে হাত দিতেই সুন্দরী ভয় পেয়ে খাট থেকে উঠে যায়। তখন প্রভু নিজের ভুলটা বুঝতে পারে, আস্তে করে সুন্দরীর কাছে গিয়ে বলে, তুমি আমাকে ভয় পাচ্ছ তাই তো? আমি কি বুদ্ধু, সব কিছুর একটা সময় থাকে। যাই হোক, তোমার বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে জোর করব না। যেই দিন তুমি নিজে থেকেই আমার কাছে আসবে সেই দিন এই সব কিছু হবে, তার আগে নয়। নাও এখন তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো, আমিও বাইরে খাটে গিয়ে ঘুমিয়ে পড়ব। এই বলে প্রভু সুন্দরীকে ঘরে শুতে বলে নিজে বাইরে বের হয়ে যায়। সকাল হয়, প্রভু অফিস যাওয়ার জন্য রেডি হয়ে সিঁড়ি থেকে নামছে আর সুন্দরীকে ডেকে বলছে, সুন্দরী আমার টিফিনটা রেডি করেছো? কিন্তু সুন্দরী কোনো আওয়াজই দেয় না। প্রভু এটা নর্মাল ভেবে আবারও সুন্দরীকে ডাকে, কিন্তু এইবার সুন্দরী কোনো সাড়া শব্দই পায় না। সে পুরো বাড়ি খোঁজে, কিন্তু সুন্দরী বাড়ির ভিতরে নেই। এবার প্রভু অনেকটা ভয় পেয়ে যায়, আর সে ভাবে সুন্দরী মনে হয় এখান থেকে চলে গেছে। এইভাবে প্রভু বাড়ির চারপাশে সুন্দরীকে খুঁজতে থাকে। সিকিউরিটিকে বলে, কোনো মেয়েকে এখান থেকে যেতে দেখেছো? গার্ড বলে, না তো। এরপর প্রভু বাড়ির চারপাশে খুঁজে ছাদে এসে দেখে সুন্দরী ছাদে এসে মন খারাপ করে বসে আছে। প্রভু সুন্দরীর কাছে গিয়ে বলে, তুমি এখানে এখানে কি করছো? সুন্দরী বলে, আমি এখানে আর থাকতে পারছি না, আমি বাড়ি যাব। ও, তুমি এই বিষয়টাই নিয়ে মন খারাপ করে বসে আছো? সুন্দরী, বিয়ের পর সব মেয়েদের সাথেই এমনটা হয়, তোমাকেও এটা মানতে হবে। সবাই যদি এমন মনে করে সংসার ছেড়ে চলে যেত, তাহলে এ জগতের সংসার আর আগে এগোতো না। চলো এখন নিচে চলো। এরপর প্রভু তার এক বন্ধুর কাছে এসে বলে, হাই অনিতা, কেমন আছো? অনিতা বলে, হ্যাঁ ভালো আছি। আচ্ছা তুই কবে বিয়ে করলি, একবারও ডাকলি না? প্রভু বলে, আরে সব কিছু তো এত তাড়াতাড়ি হয়ে গেছে যে কাউকে ডাকতেই পারলাম না। এসব কথা বাদ দাও, এ হলো আমার স্ত্রী সুন্দরী। অনিতা বলে,
সত্যি তোমার স্ত্রী সামনে থেকে আরো বেশি সুন্দরী। প্রভু বলে, আমি তো অফিস যাচ্ছি, কিন্তু আমার স্ত্রী সুন্দরী একা থাকতে পারছে না, ওর অনেক বোর মনে হচ্ছে, কারণ তার ফ্যামিলিকে ছেড়ে এসেছে। তো তো তুমি একটু ওকে রাখবে? আনিতা বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। প্রভু সুন্দরীকে বলে, তুমি এখানে থাকো, তোমার মনটা ফ্রি হবে, আমি অফিসে যাচ্ছি। এরপর প্রভু অফিসে বের হয়ে যায়। এরপর আনিতা সুন্দরীকে তার বাড়িতে নিয়ে এসে বসতে বলে, সে একটা অফিসের মেল করে আসছে এমনটা বলে চলে যায়। তখন সেইখানে আনিতার হাজবেন্ড আসে আর সুন্দরীকে দেখে বলে, কে তুমি, এখানে কি করছো? সুন্দরী লজ্জায় মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, কারণ হলো আনিতার হাজবেন্ড ঠিক মতন পোশাক পরেনি। আর জোরে জোরে আনিতাকে ডেকে বলে, এ কে আনিতা, এখানে কি করছে? আনিতা এসে বলে, এটা কেমন অবস্থা তোমার, যাও পুরো জামা পরে আসো। আনিতার হাজবেন্ড বলে, ওসব কিছু ছাড়ো, আগে বলো এই মেয়েটি কে? আনিতা যখন বলে, এ হলো প্রভুর ওয়াইফ। আনিতার হাজবেন্ড সুন্দরীকে কমপ্লিমেন্ট করে বলে, হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় ফটো দেখলাম, এ সুন্দরী, ইউ আর সো বিউটিফুল। আনিতা বলে, অনেক কমপ্লিমেন্ট দিয়েছো, আগে গিয়ে জামা প্যান্ট পরো, আমি প্রভুর বাড়িতে যাচ্ছি, ওখানেই থাকবো, আমার সঙ্গে দেখা করে যেও। এরপর সুন্দরী আনিতাকে বলছে, আপনার স্বামী আমাকে ইংরেজিতে কি বলল? আনিতা তখন বলে, ইউ আর সো বিউটিফুল। সুন্দরী বলে, এর মানে কি? আনিতা বলে, তুমি অনেক সুন্দরী। তখন সুন্দরী বলে, এটা কি ঠিক অন্যের স্ত্রীকে এমন কথা বলা? আনিতা বলে, এটা তো একটা কমপ্লিমেন্ট ছিল, ওর স্ত্রী হয়ে আমি খারাপ ভাবিনি, তো তুমিও খারাপ মনে করো না, তোমাকে অন্যভাবে মিন করে বলেনিও। আচ্ছা সুন্দরী, কাল তো তোমার আর প্রভুর প্রথম বাসরাত গেছে, তাই তো? কিন্তু তোমাদেরকে দেখে মনে হচ্ছে না যে তোমাদের মধ্যে কাল রাতে কোনো কিছু হয়েছে। আচ্ছা সুন্দরী, বিয়ের পর ফার্স্ট নাইট কেন রাখা হয় জানো? সুন্দরী বলে, না আমি জানি না। আনিতা বলে, মেয়েদের সম্মান অনেক মূল্যবান হয়, প্রথম রাতে সেই সম্মান স্বামীর হাতে তুলে দেবার পর মেয়েদের সব কিছুই স্বামী হয়ে দাঁড়ায়। বাবা মা ভাই বোন এ পর্যন্ত কি আত্মীয়রাও সব দূরে চলে যায়, এর সব কিছুই আমরা একজনের মধ্যেই দেখতে পাই, সে হলো আমাদের স্বামী। তুমি তোমার স্বামীকে ওইভাবে দেখোনি, তাই তোমার এমনটা মনে হচ্ছে। একবার নিজের সবটুকু স্বামীকে দিয়ে দেখো, তারপর তোমার সমস্ত ভয় চলে যাবে। আনিতা এমনভাবে সুন্দরীকে বুঝিয়ে বলে যে রাত্রি হলে আমরা দেখি প্রভু অফিস থেকে বাড়ি ফিরে আসে, এদিকে সুন্দরী প্রভুর জন্য অনেক সুন্দরভাবে রেডি হয়ে দরজা খুলে। প্রভু তো বুঝতেই পারছে না সুন্দরীর মধ্যে এমন পরিবর্তন আবার কে আনলো। এরপর প্রভু সুন্দরীকে বলে, একা থাকতাম যখন কফি বানিয়ে খেতাম, কিন্তু এখন তুমি আছো, এক কাপ কফি করে দেবে আমাকে? সুন্দরী বলে, আচ্ছা নিয়ে আসছি। এরপর প্রভু জামা প্যান্ট চেঞ্জ করে এসে কফি খাবে, আর সেই সময় তার আরেক বন্ধু আসে। এই ছেলেটির নাম হলো রিতেশ। প্রভু বলে, এখন তুই এইখানে? রিতেশ বলে, ভাই বাড়িতে সব গেম খেলে শেষ করে ফেলেছি, তোর কাছে নতুন কোনো গেম থাকলে আমাকে দে না, বাড়িতে এমনিই বসে বোর হচ্ছি। প্রভু বলে, আমার কাছে নতুন কোনো গেম? এরপর সুন্দরীকে ডেকে বলে, সুন্দরী, এ হলো রিতেশ, আমার আরেক বন্ধু, আমাদের নিচের ফ্ল্যাটেই থাকে। রিতেশ সুন্দরীকে হাই বলে। এরপর প্রভু বলে, রিতেশ তুই এখানে দাঁড়া, আমার কাছে যদি নতুন কোনো গেম থাকলে আমি নিয়ে আসছি। এই বলে প্রভু রিতেশের জন্য গেম আনতে চলে যায়। এরপর সুন্দরী তার কাজে লেগে পড়লে পিছন থেকে এই রিতেশ সুন্দরীকে কেমন একটা বাজে নজরে দেখতে থাকে। প্রভু গেম নিয়ে এসে রিতেশকে বলে, এই নে ভাই, নতুন গেম আছে, খেলে মজা কর। উল্টা রিতেশ বলে, আরে আমি কি মজা করব ভাই, মজা তো তুই করবি, এমন একটা ম্যাডাম আছে যে। রিতেশ এমনি লাগাচ্ছে এমনটা মনে করে প্রভু রিতেশকে এখন চলে যেতে বলে। প্রভু সুন্দরী কাছে এসে বলে, বাড়ির সবার কাছ থেকে দূরে আছো, মন খারাপ করছে, চলো দুজনে মিলে টিভি দেখবো। এই বলে টিভিটা চালাতেই এমন একটা সিন শুরু হয়। সুন্দরী এই সব দেখে প্রভু দিকে তাকালে প্রভু লজ্জা পেয়ে ছুটে গিয়ে টিভিটা আড়াল করে দাঁড়ায়। যখন একা থাকতাম মাঝে মধ্যেই এই সব দেখতাম। সুন্দরী বলে,
এখন তুমি বিয়ে করেছো, এরপরও ওইসব দেখা দরকারটা কি? প্রভু সুন্দরীর মুখ থেকে এ কথা শুনে বলে, কি বললে তুমি? সুন্দরী আবারও ওই কথাটা বলে। এইবার প্রভু বুঝতে পারে সুন্দরী কি বোঝাতে চাইছে, তাই প্রভু সুন্দরীকে কোলে তুলে নিয়ে বেডরুমের দিকে নিয়ে যায়। ব্যাস, আর বাদ বাকিটা বলছি না। এখন কি সিন শুরু হতে চলেছে বুঝতেই পেরেছো। তো চলো এখন আগের সিনে যাই। এরপর থেকেই প্রভু আর সুন্দরীর ভালো সময় কাটতে থাকে। এইভাবে কিছুদিন এদের হাসি খুশির মাধ্যমে দিন কেটে যায়। এবার থেকে এই মুভির মোড় অন্যভাবে ঘুরতে চলেছে। সিন আছে প্রভুর অফিসে। প্রভু ভালো কাজ করায় কোম্পানি তরফ থেকে প্রভুকে প্রমোশন করেছে। আর প্রভুর প্রমোশন হয়েছে দেখে তার অফিসের সব বন্ধু বান্ধবরা বলে, হে প্রভু, প্রমোশন তো তোর হয়ে গেল, আমাদের পার্টি দিবি না? তখন প্রভু বলে, অবশ্যই পার্টি দেবো, তাহলে আজকেই আমার বাড়িতে পার্টি হবে, সবাইকে কিন্তু আসতেই হবে। তখন তার সব বন্ধু বান্ধবরা বলে, অবশ্যই, তাহলে আজকে অফিস শেষ করে সোজা তোর বাড়িতেই যাব। এরপর প্রভু আনন্দে সুন্দরীকে ফোন করে। সুন্দরী ফোন ধরলে প্রভু বলে, জানো সুন্দরী, আজ আমার অফিসের প্রমোশন হয়েছে, আমি বেস্ট এমপ্লয়ের অ্যাওয়ার্ড পেয়েছি। সুন্দরী বলে, কি বলছেন কিছুই বুঝতে পারছি না। প্রভু তখন বিশ্লেষণ করে বলে, আমি অফিসে ভালো কাজ করেছি, তাই অফিস থেকে অ্যাওয়ার্ড দিয়ে আমাকে সম্মান জানিয়েছে। সুন্দরী বলে, ও আচ্ছা। প্রভু বলে, আমার প্রমোশন হয়েছে দেখে অফিসের সব বন্ধু বান্ধবরা পার্টি চাইছে, ওদেরকে আমি বাড়িতে খেতে ডেকেছি। আমি তোমার কাছে বিয়ের সময় যে প্রমিস করেছিলাম সেটা কিন্তু ভুলিনি, শুধু আজকে দিনটা বন্ধুদের সঙ্গে লাস্টবার খাবো, তোমার কোনো আপত্তি আছে? প্রভু সুন্দরীকে এমনভাবে বুঝিয়ে বলে যে সুন্দরী আর না করতে পারে না। প্রভু আরও বলে, সুন্দরী, আমার বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে, তুমি পাশের দোকান থেকে চিকেন কিনে এনে রান্না করে রাখবে। সুন্দরী বলে, আচ্ছা, করে রাখবো। সুন্দরী তো পট করে বলে দিল সে চিকেন রান্না করে রাখবে, কিন্তু সে আদৌ জানে না চিকেন দোকানটা কোথায়। তাই আনিতার কাছে গেলে আনিতা বলে, সরি সুন্দরী, আমি এখন অফিসের কাজ করছি, না হলে তোমার সঙ্গে যেতাম, নিচে গার্ড আছে, ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলে দেবেন। এরপর সুন্দরী একাই যাওয়ার জন্য রাস্তায় বের হলে সেই সময় রাস্তা দিয়ে রিতেশ যাচ্ছিল। সুন্দরীকে দেখতে পেয়ে বলে, হাই ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন? সুন্দরী বলে, ওই চিকেন আনতে যাচ্ছি, কিন্তু দোকানটা কোথায় জানি না। রিতেশ বলে, ও এই ব্যাপার, আসো আমার বাইকে বসো, দোকান সামনে, তাড়াতাড়ি চিকেন কিনে নিয়ে চলে আসবো। সুন্দরী বলে, না, আমি হেঁটেই যাব। তখন রিতেশ বলে, ও, আমার বাইকে বসলে আমাকে ছুঁতে হবে, তার জন্য বসবেন না? আচ্ছা, একটু দাঁড়ান। এরপর রিতেশ গাড়িটা পার করে এসে হেঁটে হেঁটেই সুন্দরীকে বাজারে নিয়ে যায়। এরপর সুন্দরী চিকেন কিনে এনে রান্না করে রাখে সবার জন্য। সন্ধ্যায় প্রভুর সঙ্গে তার সব বন্ধু বান্ধবরা তার বাড়িতে আসে। এ পর্যন্ত কি প্রভুর বসও এই পার্টিতে অংশগ্রহণ করে। সবার সাথে সুন্দরীকে আলাপ করিয়ে দেয়। টেবিলে বসে সবাই পার্টি এনজয় করছে। সুন্দরী সেই সময় টেবিলে চিকেন দিতে এলে বস সুন্দরীকে কেমন একটা বাজে নজরে দেখতে থাকে। সুন্দরী চলে গেলে ওই বস প্রভুকে বলে, তোমার স্ত্রী তো অনেক সুন্দরী, আমার বেশ ওকে ভালো লেগেছে, একটু সেট করে দাও না। এই কথাটা শুনতেই প্রভু তো অনেক রেগে যায় আর বসকে বলে, তুই আমার বস বলে আমি তোকে কিছু বলছি না, ও আমার স্ত্রী, ওর ব্যাপারে যদি এমন কথা আর শুনেছি তোকে পুরো মেরেই ফেলবো। এরপর প্রভুর হোশ ফিরলে নিজেকে কন্ট্রোল করে আর এমন ব্যবহারের জন্য বসের কাছে ক্ষমা চায়। কিন্তু এই বসকে দেখে মনে হচ্ছে না যে এই বস প্রভুকে ক্ষমা করেছে। পরদিন সকালে প্রভু রেডি ফেডি হয়ে অফিসে বের হয়ে যায়। সেই সময় আনিতা আসে, টিফিনে সাম্বার নিয়ে এসেছে। সেই টিফিনটা সুন্দরীর হাতে দিয়ে বলে, সুন্দরী, এতে সাম্বার আছে, মনে করে খেয়ে নিও। এই বলে আনিতা এখান থেকে চলে যায়। সিন আসে সন্ধ্যায়। প্রভু সন্ধ্যায় রেগে মেগে বাড়িতে আসে। সুন্দরী বলে, কি হয়েছে? প্রভু বলে, ওই বস আমার চাকরি খেয়ে নিয়েছে। ওই যে বসকে বাড়িতে নিয়ে এসেছিল তার সঙ্গে আপোষ করেনি, আরও খারাপ ব্যবহার করেছিল, সেই রাগ থেকেই বস প্রভুকে জব থেকে বার করে দিয়েছে। এরপর প্রভু সুন্দরীকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি অন্য কোনো কোম্পানিতে জব পেয়ে যাব, এখন তুমি ঘুমিয়ে পড়বে, যাও, অনেক রাত হলো, আমি এখন একটু টেনশনে আছি, পরে ঠিক হয়ে যাব।
এরপর দিন প্রভু বেরিয়ে পড়ে অন্য কোনো কোম্পানিতে কাজের জন্য। সারাদিন এই কোম্পানি নয়তো ওই কোম্পানি ঘুরে ফিরে প্রভু ক্লান্ত হয়ে বাড়ি ফিরে। এদিকে সুন্দরী আনিতাজির টিফিন বক্সটা দেওয়ার জন্য তার বাড়িতে এসে আনিতাজিকে অনেকবার ডাকলেও আনিতাজির কোনো সাড়া শব্দ না পেলে সুন্দরী কিচেনে টিফিন বক্সটা রেখে বেরিয়ে আসবে, পিছন থেকে আনিতার হাজবেন্ড ইচ্ছাকৃতভাবে সুন্দরীকে জড়িয়ে ধরে। সুন্দরী অনেক ভয় পেয়ে যায়। আনিতার হাজবেন্ড বলে, সরি, আমি ভেবেছিলাম আমার স্ত্রী। সেই সময় আনিতা ওখানে আসে আর বলে, কি হয়েছে সুন্দরী? সুন্দরীর চোখ মুখ পুরো পাল্টে যায় আর বলে, আপনার টিফিন বক্সটা আমি দিতে এসেছিলাম। এরপর সুন্দরী বাড়িতে গিয়ে ঘৃণায় জল দিয়ে ওই জায়গায় বারবার কাপড় দিয়ে ঘষতে থাকে আর এটা কি হয়ে গেল ভেবে কাঁদতে থাকে। প্রভু সুন্দরীকে ডাকে। সুন্দরী এলে প্রভু বলে, জানো সুন্দরী, এতগুলো কোম্পানি ঘুরেও একটা কাজ পেলাম না। মাস না যেতেই আমার ব্যাংক অ্যাকাউন্টে 1,00,000 টাকা এসে যেত, কিন্তু এখন আমার ব্যাংক অ্যাকাউন্ট পুরো ফাঁকা। এসব আর আমি নিতে পারছি না। আমি পরপর ডিপ্রেশনে চলে যাচ্ছি। এরপর আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রভুর মুখ থেকে এমন কথা শুনে সুন্দরীর ভিতরটা পুরো ভেঙে তছনছ হতে থাকে। মুভির সিন আসে পরের দিন। প্রভু আবারও বের হয় কাজ খোঁজার জন্য। কয়েকটা কোম্পানি ঘুরে একটি হোটেলে এসে বসেছে। সেই হোটেলে এক বাবা তার ছেলের বিয়ে দেওয়ার জন্য এক ঘটকের সঙ্গে ছেলের বাবা কথা বলছে। তখন ঘটক বলে, এই দেখুন, মেয়েটিকে দেখতে সুন্দরী, আপনার ছেলের সঙ্গে বেশ মানাবে। তখন এই জেঠু বলে, মেয়েকে দেখতে সুন্দরী, কিন্তু এই মেয়ের পরিবারের সাথে বিয়ের কথা বলার আগে আমার ছেলের সাথে এই মেয়ের কুষ্টি মেলাতে চাই। তখন ঘটক বলে, এ যুগে এসব আর কেউ বিশ্বাস করে না। এই জেঠু বলে, আমি বিশ্বাস করি। বিয়েতে ছেলে মেয়ের কুষ্টি মেলানোটা অনেক জরুরি। আমার ছেলে এখন 2,00,000 টাকা ইনকাম করে। আমি যদি কুষ্টি না মিলিয়ে যে কারোর সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দিই, এরপর ওই মেয়ের প্রভাবে আমার ছেলে রাস্তায় এসে দাঁড়াবে। তাই বিয়েতে কুষ্টি মেলানোটা অনেক জরুরি। আর প্রভু এদের সব কথাবার্তা পাশে বসে থাকার কারণে সব শুনতে পায়। এবার সে ভাবে, এতক্ষণ যা কিছু তার সাথে হচ্ছে, সুন্দরীর সাথে তার কুষ্টি মেলানো হয়নি বলে এমনটা তার সাথে ঘটছে। সে আজ রাস্তায় এসে দাঁড়িয়েছে। এমন একটা ভাবনা মাথায় নিয়ে সে বাড়িতে আসে আর নেশা করছে, আর ওই কুষ্টির ব্যাপারটা তার মাথায় ঘোরপাক খাচ্ছে। সুন্দরী ওইখানে আসে। প্রভুকে এমন কষ্ট পেতে দেখে পাশে এসে প্রভুকে শান্ত করে বলে, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। প্রভু তো সুন্দরীর উপরে রেগে আছে। এ কথা শুনে আরও বেশি রেগে যায় আর উঠে সুন্দরীকে সাপাটে একটা চড় মারে আর বলে, গ্রামে তোমার সুন্দর রূপ দেখে তোমাকে বেকার বিয়ে করে ফেলেছি। আমি যদি জানতাম তোমাকে বিয়ে করলে আমি আজ পথে এসে দাঁড়াবো, তাহলে কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না। মানছি আমার বাবা মা নেই, কিন্তু তোমার বাবা মা তো ছিল। এই কাজটা তো তোমার বাবা মা করতে পারতো, কিন্তু সেই কাজটা তোমার বাবা মা করেনি। প্রভুর এমন ব্যবহারে সুন্দরী বেশ কষ্ট পায়। এরপর সুন্দরী তার বাবাকে ফোন করে আর সব ঘটনা খুলে বলে। তখন সুন্দরীর বাবা বলে, কি করবি মা, জামাইয়ের পরিবারে তুই ছাড়া তো আর কেউ নেই। তাই রাগ, দুঃখ, ভালোবাসা যাই হোক না কেন, এখন তো সব তোর উপরেই আসবে। সুন্দরী বলে, বাবা, আমি তো ওনার জীবনে আসিনি, উনি আমাকে ওনার জীবনে নিয়ে এসেছে, এতে আমার কি দোষ? এখন উনি বলছেন আমার সাথে তার কুষ্টি মেলানো হয়নি বলে আজ সে পথে এসে বসেছে। যদি বিয়ের সময় আমার সাথে তার কুষ্টি মেলানো হতো, তাহলে আজ তার সাথে এমনটা হতো না, এমনভাবে বলছে আমাকে। সুন্দরীর বাবা বলে, আচ্ছা ঠিক আছে মা, শান্ত হ। পাশে কোনো জ্যোতিষী আছে তো, তোর কুষ্টিটা ওনাকে একবার দেখিয়ে নে। ওই জ্যোতিষী যা বলে তা ফলো করে দেখো, কি লাভ হয়। এরপর সুন্দরী পাশের এক জ্যোতিষীর কাছে আসে আর সব কথা ওই জ্যোতিষীকে খুলে বলে। এরপর জ্যোতিষীকে তার কুষ্টিটা দেখায়। জ্যোতিষী অনেক ভেবে সময় নিয়ে সুন্দরীকে বলে, তোমার স্বামী অজান্তেই যা কিছু তোমাকে বলেছে তা সবই ঠিক বলেছে। তোমার কুষ্টিতে দোষ আছে, তুমি পরের জন্মে কোনো পাপ করেছো, তাই এ জন্মে এমন পাপ ভোগ করছো। এমন পরিস্থিতিতে পড়ে সুন্দরীও এই জ্যোতিষীর কথা বিশ্বাস করে ফেলে আর বলে, এই পাপ থেকে মুক্তি পেতে হলে এখন কি করতে হবে আমাকে বলুন জ্যোতিষী। জ্যোতিষী বলে,
পরের জন্মের পাপের জন্য তুমি এই জন্মে নিজেকে সাজা দেবে, যে সাজা খুবই ভয়ঙ্কর। তুমি পারবে না মা, যাও, এখান থেকে চলে যাও। সুন্দরী তার স্বামীর জন্য সব কিছুই করতে পারবে এমনটা ভেবে জ্যোতিষীকে বলে, আমি পারবো, একবার বলুন আপনি আমাকে কি করতে হবে। জ্যোতিষী আবারও বলে, এ সাজা বড় কঠিন, তুমি পারবে না বলছি না, এখান থেকে চলে যাও। কিন্তু সুন্দরী অনেকবার জ্যোতিষীকে জোর করাতে জ্যোতিষী এইবার বলে, শোনো মা, তোমাকে বড় দোষ করতে হবে, যে দোষ তোমাকে তোমার পাপ থেকে মুক্ত করবে। যেমন তোমাকে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করতে হবে। এই কথাটা শুনে সুন্দরীর মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়ে। জ্যোতিষী বলে, তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার স্বামীর উপর থেকে সমস্ত দোষ কেটে যাবে। সুন্দরী বলে, এছাড়া আর কোনো উপায় নেই? জ্যোতিষী বলে, না, এটাই হলো একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় নেই, এখন তুমি যাও। সুন্দরী এবার কি করবে? জ্যোতিষী এমন এক উপায় বলল যেটা তার পক্ষে করা অসম্ভব। এদিকে প্রভুর হাতে টাকা না থাকার কারণে বাড়ির সমস্ত আসবাবপত্র বিক্রি করতে থাকে আর সারাক্ষণ নেশা করতে থাকে, আর সব দায় সুন্দরীকে দিতে থাকে। এবার সুন্দরী আর এসব সহ্য করতে না পেরে ওই জ্যোতিষীর কথাগুলো মাথায় এলে সুন্দরী দোকান থেকে ছোট পোশাক কিনে এনে সেই পোশাকটা পরে রাস্তায় হাঁটতে থাকে, যাতে তাকে কোনো ছেলে পছন্দ করে আর সেই ছেলের সঙ্গে সম্পর্ক করতে পারে। কিন্তু সে এসব করতেই পারছে না, তার লজ্জায় নাক কাটা যাচ্ছে। এরপর সুন্দরী কাঁদতে কাঁদতে ওই ছোট্ট জামাটাকে ছিঁড়ে ফেলে। প্রভু একদিন ওই তার বসকে বাড়িতে নিয়ে আসে আর তার খারাপ ব্যবহারের জন্য আবারও বসের কাছে ক্ষমা চায়। সুন্দরী কিচেনে কাজ করছে, তখন প্রভুর বস কিচেনে আসে হাত ধোয়ার জন্য। হাত ধোয়ার নাম করে সুন্দরী গায়ে হাত দিতে থাকে, আর সেই সময় প্রভু কিচেনে চলে আসে। এদের এসব দেখে প্রভু ঠাসিয়ে একটা চড় মারে সুন্দরীকে। সুন্দরী চড় খেয়ে হোশে আসে। ও, এসব যে এতক্ষণ এত কিছু আমরা দেখলাম তার সুন্দরী ভাবছিল। এবার সত্যি সত্যি বস হাত ধুতে চাইলে প্রভু বলে, ওই তো সামনে কিচেন, ওখানে বেসিন আছে, ওখানে হাত ধুয়ে আসুন। তো বস হাত ধুচ্ছে আর সুন্দরী এদিকে বসের হাব ভাব ভালো দেখাচ্ছে না মনে করে ভয় পেয়ে সুন্দরী প্রভুকে ডাকতে থাকে। প্রভু সুন্দরীর আওয়াজ পেয়ে ছুটে আসে আর বলে, সব সময় ভয় পাও, ভয় কি তোমার আত্মীয় নাকি? সুন্দরীকে যা তা করে বকে বসকে বলে, চলুন স্যার, ওর কথা বাদ দিন, আপনি আসুন। সুন্দরী প্রভুর এমন পরিবর্তন দেখে অবাক হয়ে যায়, আর সে ভাবে সে একবারও তার মনের অবস্থাটা বুঝতেই চাইল না, সে ওই বসকেই বেশি প্রাধান্য দিল। এরপরে আরো বেশি বেশি ওই জ্যোতিষীর কথাগুলো সুন্দরীর মাথায় আসে। সুন্দরী বুঝতে পারছে না সে এখন কি করবে। সে বাজার যাবে বের হয়েছে, সেই সময় সামনে রিতেশ আসে আর বলে, ম্যাডাম বাজার করতে যাচ্ছেন? তখন সুন্দরী তোতলে তোতলে বলে, হ্যাঁ যাচ্ছি। সুন্দরী নিজেকে অনেক সাহস জুগিয়ে বলে, রিতেশ আমার সঙ্গে একটু যাবে বাজার? তখন রিতেশ বলে, দাঁড়ান, আমি বাইকটা পার্ক করে আসছি। সুন্দরী তখন বলে, না থাক, তোমার ওই বাইকেই যাব। এমন কথা সুন্দরীর মুখ থেকে শুনে রিতেশ তো পুরো আকাশে উঠতে থাকে। এরপর বাজার যায়। বাজার থেকে ফিরে সুন্দরীর সমস্ত বাজারের ব্যাগ বাড়িতে পৌঁছে দেয়। সুন্দরী অনেক ভয় কাটিয়ে বলে, আচ্ছা রিতেশ, তুমি কি আমার ব্যাপারে কোনোদিনও ওইসব ভেবেছো? রিতেশ বলে, কি বলছেন ম্যাডাম, এমন কোনো পুরুষ নেই যে আপনাকে দেখার পর আপনার কথা ভাববে না। সুন্দরী বলে, তোমার সঙ্গে কথা বলতে চাই। এ কথা শুনে রিতেশ তো আরও বেশি লাফিয়ে ওঠে আর বলে, আমার ফোন সব সময় খোলা থাকে, এই নাও আমার ফোন নাম্বার। সুন্দরী বলে, আমার কাছে কোনো ফোন নেই। রিতেশ তখন সুন্দরীকে বলে, ও এই ব্যাপার, একটু দাঁড়াও, আমি আসছি। এর কিছুক্ষণ পর রিতেশ দোকান থেকে একটা মোবাইল কিনে এনে সুন্দরীকে দেয়, আর সেই মোবাইলে রিতেশ তার নাম্বারটা সেট করে দিয়ে বলে, এই নাম্বারে তোমার যখন ইচ্ছা হবে তখন ফোন করতে পারো, আমি সব সময় তোমার জন্য অপেক্ষা করব। এই বলে রিতেশ চলে যায়। রাত্রিবেলা তার না চাওয়ার সত্ত্বেও সে রিতেশকে এরকম একটা ভিডিও করে পাঠায়। সকাল হলে রিতেশ এসে সুন্দরীকে জড়িয়ে ধরে। সুন্দরী অস্বস্তিতে পড়ে রিতেশকে চড় মারে। রিতেশ বলে, তুমি তো চাও আমি এগুলো করি, এখন এমন ব্যবহার করছো কেন? সুন্দরী বলে, এগুলো বাড়িতে করব না, অন্য কোথাও নিয়ে যাও আমাকে।
রিতেশ বলে, ও আগে বলবে তো, তুমি দাদার ভয় পাচ্ছ তাই তো, ঠিক আছে জলদি রেডি হয়ে নাও, অন্য কোথাও গিয়ে এইসব হবে। এরপর রিতেশ সুন্দরীকে এমন একটা ফাঁকা ফাঁকা ঘরে নিয়ে আসে। রিতেশ বলে, ম্যাডাম আর থাকতে পারছি না, তুমি শুরু করবে না আগে আমি শুরু করব? আচ্ছা ম্যাডাম, শুরু করার আগে একবার এই ভিডিওগুলো দেখো। রিতেশ সেই ভিডিওগুলো সুন্দরীকে দেখাতে গেলে সুন্দরী ভিডিও দেখে তার চোখ পুরো কপালে উঠে যায়। সে যেই জ্যোতিষীর কাছে গিয়েছিল সেই জ্যোতিষী এই সব নোংরা ভিডিও করে, আর এই ভিডিওগুলো দেখে সুন্দরীর বুকে যেন আগুন জ্বলতে থাকে। সুন্দরী বলে, একে তুমি কেমনভাবে জানো? রিতেশ বলে, এরকম ভিডিও এর প্রত্যেক দিনই আসে। কেন, কি হয়েছে ম্যাডাম? এতক্ষণ সে কি করছিল আর এগুলো দেখে তার গা পুরো ঘিন ঘিন করে আসছে, এমন বাজে পরিস্থিতিতে পড়ে সে কি করবে এখন খুঁজে পাচ্ছে না। রিতেশ তখন বলে, ম্যাডাম চলো শুরু করি। এই কথাটা শুনতেই সুন্দরীর মাথা আরো গরম হয়ে যায়। আগে রিতেশকে একটা চড় মেরে এখান থেকে বেরিয়ে হাতে চালা কাঠ নিয়ে ওই ভণ্ড জ্যোতিষীর আড্ডায় গিয়ে ওই জ্যোতিষীকে উদুম কেলাতে থাকে আর চিলিয়ে চিলিয়ে বলতে থাকে, তোরা নারীদেরকে কি ভেবেছিস, হাতের মোয়া, তাদের কোনো সম্মান নেই। বিয়ের পর আমাদের স্বামীর সব কিছু হয়ে দাঁড়ায়, আর তারা যখন কোনো বিপদে পড়ে আমরা কি করব, কোথায় যাব বুঝতে পারি না, তাই তোদের মতন ভণ্ড জ্যোতিষীদেরকে আমরা বিশ্বাস করে ফেলি। এই বলে সুন্দরী ওই জ্যোতিষীকে আরও মারতে থাকে। এরপর সুন্দরী এখান থেকে বেরিয়ে বাড়িতে আসে। এদিকে সুন্দরী বাড়িতে এসেছে আর আমরা দেখি প্রভুর জব চলে যাওয়ার কারণে সে মানসিকভাবে চাপে পড়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। সুন্দরী ফ্ল্যাট থেকে নিচে নেমে এসে প্রভুর এমন অবস্থা দেখে তার নিথর দেহ ধরে শুধু কাঁদতেই থাকে। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে আর এটা কেমনভাবে হলো আনিতাকে জিজ্ঞাসা করে। আনিতা বলে, ছেলেটির নাম হলো প্রভু, কিছুদিনই হলো এদের বিয়ে হয়েছে, আর এর কয়েকদিন পরেই প্রভুর জব চলে যায়। তারপর থেকেই প্রায়শই ওপর থেকে প্রভুর চিৎকারের আওয়াজ আসতো। এর আগেও ছেলেটি আত্মহত্যা করার চেষ্টা করেছে, সময় মতন পৌঁছে আমরা ওকে বাঁচিয়ে নিয়েছিলাম, কিন্তু আজ এটা কি হয়ে গেল। আনিতা এরপর সুন্দরীকে শান্ত করে। পুলিশরা প্রভুর দেহকে নিয়ে যায়। এই শহরে প্রভু ছাড়া সুন্দরী আর কেউ না থাকায় পুলিশরা সুন্দরীকে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। সুন্দরী তার বাবার বাড়িতে এলে সুন্দরীর বাবা বলে, এটা কি হয়ে গেল মা, তুই ওর ঠিক মতন খেয়াল রাখতে পারলি না? এতক্ষণ যে আপনারা অপেক্ষা করে এই মুভিটি দেখলেন, এইবার এই মুভির লাস্ট টুইস্ট আপনাদের মাথা পুরো ঘুরিয়ে দেবে। তাহলে চলুন শুরু করি সেই লাস্ট টুইস্ট। সুন্দরী তার বাবাকে বলে, ও মরতে চায়নি বাবা, আমি ওকে মেরে ফেলেছি। ব্যাস, সিন পিছনে আসে। ওই যে সুন্দরী জ্যোতিষীর আড্ডা থেকে বাড়িতে এসেছিল আর বাড়িতে এসে প্রভুকে বলে যে, তুমি কিভাবে এমনটা আমার সাথে করতে পারলে? সুন্দরী যে ওই জ্যোতিষীকে মারছিল, ওই জ্যোতিষী আর সইতে না পেরে বলে যে, আমাকে কেন মারছিস, এগুলো তো তোর স্বামী আমাকে করতে বলেছিল। এ কথাটা শুনে সুন্দরীর পার তোলা থেকে মাটি সরে যায়। প্রভু এবার এই কথাটা বলে আমাদের আরো বেশি অবাক করে দেয়, যেমন বলে, তাহলে তুমি খুঁজে মুজে জেনেই গেছো, আর কি লুকোবো তোমার কাছ থেকে। শোনো, এরপর থেকে তুমি আমার কথা মতন চলবে। আমার বস তোমাকে অনেক পছন্দ করে ফেলেছে, ও তোমাকে চায়। আমি জানি এটা খারাপ একটা কাজ, কিন্তু তুমি আমার জন্য করবে। আমার বস যা চাই তোমাকে তা দিতেই হবে। আসলে আমার জব চাইনি, আমি তোমার সঙ্গে এতদিন ধরে নাটক করছিলাম। আমার বস তোমাকে চায় আর আমি চাই আমার জব। তার জন্য আমি এতদিন ধরে এত প্ল্যান করেছি, যাতে তুমি বাধ্য হয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করো। আমার বসকে সেই দিনই বাড়িতে ডেকেছিলাম যেই দিন তুমি কিচেনে কাজ করছিলে, আর বস হাত ধোয়ার নাম করে তোমার কাছে গিয়েছিল, কিন্তু সেই দিন তুমি চিৎকার করে সব ভণ্ড করে দিয়েছো। এরপর প্রভু সুন্দরীর গায়ে আবারও হাত তুলে আর ধমকি দিয়ে বলে, বস আসবে আর তোমাকে ওইসব করতেই হবে, এছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই। প্রভু আরও বলে, তুমি যদি বসের কথা মতন চলো তাহলে আমার মাসিক আয় দ্বিগুণ হয়ে যাবে। বেশি টাকা পেলে আমাদের কোনো আর অভাব থাকবে না, বুঝতে পেরেছো? যা বলছি তা করো। এই বলে প্রভু ব্যালকনির দিকে চলে যায়।
সুন্দরী মেঝেতে পড়ে শুধু কাঁদতেই থাকে। এরপর সে আস্তে করে উঠে ব্যালকনির দিকে যায়। প্রভু বলে, কি ভাবলে সুন্দরী? ব্যাস, বাকিটা তো আপনারা দেখেছেন, এবার আসি সুন্দরী সব ঘটনা তার বাবা মাকে খুলে বলে। সুন্দরীর মা বলে, এটা তুই কি করেছিস? তুই তো আমাদেরকে বলতে পারতিস, নয়তো পুলিশের কাছে যেতে পারতিস। ওকে কেন মেরে ফেললি? সুন্দরী বলে, বিয়ের পর প্রত্যেক স্বামী স্ত্রী রক্ষা কবচ হয়ে দাঁড়ায়, কিন্তু যখন স্বামী টাকার জন্য নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করতে বলে, ও এটা অনেক বড় ভুল করে ফেলেছে, তাই ওর মতন ওকে বুঝিয়ে দিয়েছি। সুন্দরীর বাবা বলে, তুই তো এত কিছু ঘটিয়ে ফেলেছিস, পুলিশ যদি জানতে পারে তোর খোঁজে এখানে চলে আসবে, এখন তুই কেন বেঁচে আছিস? বাবার মুখ থেকে এ কথা শুনে একটু অবাক হয় আর বলে, আমি এখন একা নেই, আমাকে ওর জন্য বাঁচতেই হবে। এর মানে সুন্দরী প্রেগনেন্ট। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। সত্যি ভাবলেও অবাক লাগে। মুভি বলে বলছি না, এইসব ঘটনা কিন্তু বাস্তবে কোথাও না কোথাও 1% যদিও হয়, এখনো পর্যন্ত ঘটে আসছে। শুধু পুরুষরা না, মহিলারাও এইসব ঘটনা ঘটাচ্ছে। তাই সবাইকে বলছি, সাবধানে থাকুন। মুভিটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যা গরম পড়েছে, মাঝে মধ্যেও বৃষ্টি হচ্ছে, আর এই ঠান্ডা গরমে পড়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।